আমরা আজকে যে ক্লাসটা এখানে করছি সেটা তোমরা জানবে যে ভারতের যে সংবিধান এবং ভারতের সংবিধানে যে শিক্ষা যে বিষয়টা, শিক্ষার সঙ্গে ভারতের সংবিধানের যে সম্পর্ক, অথবা ভারতের শিক্ষার ব্যাপকতর উন্নতিতে বা শিক্ষার বিস্তারের ক্ষেত্রে আমাদের সংবিধানের যে ভূমিকা সেই বিষয়টা। প্রথমে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে সংবিধান কাকে বলে। এই সংবিধান কাকে বলে বলতে গেলে আমরা বলবো যে যে পুস্তকে যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মৌলিক নিয়মাবলী লিপিবদ্ধ করা হয় তাকে সংবিধান বলে। মনে রাখবে, প্রতিটি দেশেরই, পৃথিবীর প্রতিটি দেশের একটি করে সংবিধান আছে। আমাদের ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি গ্রহণ করা হয়। আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের একটা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনায় আমাদের যে বলা হয়েছে ভারতবর্ষকে একটা সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। বস্তুত আমাদের এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাই হলো ভারতবর্ষের যে শিক্ষার যে মূল দর্শন, সেই দর্শনের প্রতিফলনই হচ্ছে আমাদের এই প্রস্তাবনা, বা অন্যভাবে বললে প্রস্তাবনার উপর ভিত্তি করেই আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা গড়ে তোলা হয়েছে। তাহলে আমরা প্রথম যেটুকু জানলাম সেটা হচ্ছে যে সংবিধান এবং প্রস্তাবনা। এবার আমরা যেখানে জানবো যে আমাদের এই যে সংবিধান, এই সংবিধানের তিনটি তালিকা আছে। সেই তিনটি তালিকায় অনেকগুলি ধারা আছে। ধারা বলতে আমরা কি বুঝি? তোমরা দেখবে অনেকেই তোমরা বলে থাকো যে তুই একটা 420। এই যে 420 কথাটা, 420, আসলে এটা হচ্ছে সংবিধানের একটা ধারা। এই ধারাটা যদি তোমরা কেউ কথা দিয়ে কথা না রাখলে, কেউ কথার খেলাপ করলে, কেউ অন্য কিছু করলে, সেটাকে আমরা ইয়ার্কি করে বলি, বা আমরা তাকে বলি কি যে তুই এটা 420। আসলে 420 হচ্ছে একটা ধারা। ঠিক তেমনি আমাদের সংবিধানে এরকম অনেক ধারা আছে। সেই ধারাগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কেন্দ্রীয় তালিকা, একটা হলো রাজ্য তালিকা। 1 নম্বর হচ্ছে কেন্দ্র তালিকা, 2 নম্বর হচ্ছে রাজ্য তালিকা, আর 3 নম্বর হচ্ছে যৌথ তালিকা। তাহলে আমরা কি বললাম? তিনটে তালিকা। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যৌথ তালিকা। কেন্দ্র তালিকায় আমরা সাধারণত মনে রাখতে হবে, আমরা যে আলোচনাগুলো এখানে করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধান এবং শিক্ষা সংক্রান্ত। এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি আমাদের যে তিনটে তালিকা আছে, সেই তিনটে তালিকায় যা যা বলা হয়েছে আমরা সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। কেন্দ্র তালিকায় আমাদের যে শিক্ষা বিষয়ে যে বিষয়গুলো আছে, সেই শিক্ষা সংক্রান্ত দেখা যাবে যে শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেখানে সাধারণত এক দেশের সাথে, মানে আমাদের দেশের সাথে অন্য দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক রক্ষার জন্য যে শিক্ষার ভূমিকা থাকে, সেক্ষেত্রে কেন্দ্রের ভূমিকায় গুরুত্বপূর্ণ। আমরা এরকমভাবে দেখা যাবে যে ওখানে তোমার 62, 63 এরকম বিভিন্ন ধারা আছে, সেই ধারায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে। রাজ্য তালিকাতে তোমার মাত্র দুটো, একটা হচ্ছে 11 নং ধারা এবং 12 নং ধারা। এই দুটো ধারাতে আমাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে। 11 নং ধারাতে সাধারণত মানে একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সেখানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার ভূমিকা নিতে পারে। আর 12 নং ধারাতে যেখানে কেন্দ্রীয় সরকার যে সমস্ত বিষয়তে, যেরকম ধরো জাদুঘর, আর্কিওলজি, সেইগুলো নির্দিষ্ট ছাড়া, পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট বিষয় শিক্ষা ছাড়া রাজ্যের যে বিষয়গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এই 12 নং ধারার ভূমিকা আমাদের রাজ্য সরকার সাধারণত শিক্ষা সংক্রান্ত ভূমিকা নিয়ে থাকে। এইবার আসবো আমরা যৌথ তালিকা। এই যৌথ তালিকার ক্ষেত্রে আমরা দেখব যে এই যৌথ তালিকা কেন বলছি আমরা? আমাদের ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে রাজ্য সরকার আছে আর কেন্দ্র সরকার আছে। কেন্দ্র সরকার
এবার কেন্দ্র সরকারের অধীন তোমার অনেকগুলো রাজ্য আছে, অর্থাৎ গোটা ভারতবর্ষটাকে আমরা যদি দেখি যে আমাদের কেন্দ্রে একটা সরকার, রাজ্যে একটা সরকার, এরকম আমাদের রাজ্যের মতো এরকম সারা আমাদের যে অন্য রাজ্যগুলো আছে সেখানেও একটা করে সরকার আছে। তাহলে সে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই শিক্ষা বিষয়টাকে পরিচালনার জন্য তোমার কেন্দ্র এবং রাজ্য উভয়ে যৌথভাবে ভূমিকা পালন করে থাকে। সেই জন্য এটাকে আমরা বলছি যৌথ তালিকা। এবং শিক্ষা সংক্রান্ত যৌথ তালিকার ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয় সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলোটা হচ্ছে যে কেন্দ্র বিভিন্ন ক্ষেত্রে সে অর্থ দেয় এবং রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করে। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা বাদেও যে যৌথ তালিকা, এখানে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে একটা ভূমিকা পালন করে থাকে। সেই জন্য এটাকে আমরা শিক্ষার ক্ষেত্রে যৌথ তালিকার ভূমিকাটা আমরা বলছি। একটা কথা এখানে মনে রাখবে যে 1976 সালের আগে পর্যন্ত শিক্ষা ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, কিন্তু 1976 সালে এটা হয়ে যায় আমাদের যৌথ তালিকার অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখান থেকে যে জায়গাটা আমরা জানতে পারছি সেই জায়গাটা কি, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই একটা ভূমিকা আছে। আমরা যদি এখানে একটু আলোচনা করি যে তাহলে এইটা কেন দরকার ছিল, আমাদের কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকা কেন দরকার ছিল, কেন শুধু রাজ্য তালিকা শিক্ষা নয়, কেন শুধু কেন্দ্র তালিকা নয়, তার এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষাটাকে যখন প্রসার লাভ করানো হচ্ছে, যেমন নিম্নতর আমরা একদম 1 থেকে নয়, আমরা নার্সারি থেকে যদি বলি তাহলে দেখা যাবে যে সেখানে রাজ্যের ভূমিকাটা গুরুত্বপূর্ণ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সঙ্গে। আবার কিছু শিক্ষাক্ষেত্র যেটা আছে আমাদের দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রে একটা ভূমিকা থাকে। তো দেখা যাচ্ছে যে এই জন্য তারপর দেখো যে কোনো আমাদের যে এই যে শিক্ষা বিস্তারের জন্য প্রচুর অর্থের ব্যয় হয়, সেই অর্থ যখন ব্যয় হয় সেই অর্থটা সম্পূর্ণটা যোগান করার মতন ক্ষমতা আমাদের রাজ্যের হয়তো হয় না, রাজ্যে নেই। সেই হেতু কেন্দ্র সেখানে সহযোগিতা করে। আবার কেন্দ্র দেখা যাচ্ছে যে সে যে শিক্ষা নীতিটা গ্রহণ করছে সেই শিক্ষা নীতিটাকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের মাধ্যমে সে সেটাকে বাস্তবায়িত করছে। তো দেখা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয়ই যখন তারা একত্রিতভাবে শিক্ষাটা বিস্তার লাভ করার চেষ্টা করছে, তখন আমাদের সেই শিক্ষার বিস্তারটা অনেক বেশি সুসংগতভাবে হয়ে থাকে। সেই রকম ভাবনা চিন্তা দিয়ে তোমার এইটা করা হয়েছে। আমাদের কোঠারি কমিশন, আমাদের রাজ্যে কোঠারি কমিশন, মুদালিয়া কমিশন, সব কমিশনগুলো কিন্তু এই যৌথ শিক্ষা ব্যবস্থার পক্ষে মতামত দিয়েছে। এবং একটা কথা, আমাদের যে দেশ সংবিধান অনুযায়ী আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল টেক্সচার। এই ফেডারেল টেক্সচারের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই একটা ভূমিকা থাকা দরকার। যদি শুধু কেন্দ্রের একটা ভূমিকা থাকে, রাজ্যের ভূমিকা না থাকে, তাহলে ফেডারেল ক্যারেক্টার বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা সেটা কিন্তু থাকে না। আমাদের এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাও বাস্তবায়িত হয়। এরপরে আমরা যেখানে আসব, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে সংরক্ষণ। আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সমাজ কাকে বলে। সমাজ হলো এমন একটা বিষয় যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, তারা একত্রে কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে একটা জায়গায় যারা বসবাস করে, সেই স্থানকে, সেই অবস্থাকে বলা হয় সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা আমরা আমাদের সংবিধান অনুযায়ী বলা হয়েছে যে আমাদের দেশের নাগরিকরা সম অধিকারের অধিকারী, অর্থাৎ তাদের মধ্যে সাম্য থাকবে, অর্থাৎ তাদের মধ্যে ইকুয়ালিটি থাকবে। তো এই সমাজ ব্যবস্থায় আমরা যদি প্রথম থেকে আমাদের ভারতবর্ষের
আমরা দেখি, তাহলে তোমরা দেখতে পাবে যে আমাদের প্রথম দিকে সমাজ ব্যবস্থা ছিল বর্ণাশ্রম, অর্থাৎ বর্ণভিত্তিক ছিল। সেখানে তোমরা জানো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ভাগে ভাগ করা হয়েছিল। এবার আমরা এই বললাম যেটা, সেখানে আমরা সবার শেষে বললাম শূদ্র। এই যে শূদ্র শ্রেণী, এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 শ্রেণীর সেবা করা। 3 শ্রেণীর সেবা করাই ছিল শূদ্রদের কাজ। এবং এরা সমাজের সবথেকে লাঞ্ছিত, অবহেলিত, যা অপাঙ্ক্তেয় ছিল। এবং এরাই কিন্তু কালক্রমে এরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু মনে রাখবে, এদের কোনো অধিকার সেই অর্থে ছিল না। এর ফলে আমাদের সমাজ ব্যবস্থা কি হলো? জাতিভেদ ব্যবস্থা দেখা দিল। এবং সেই জাতিভেদ ব্যবস্থা আমাদের সমাজকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করে তুলল। আমরা যদি বর্ণাশ্রমের পরে আমরা যদি দেখি, আমাদের ব্যবস্থা কর্মভিত্তিক হয়ে গেল। মানুষ কর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। এরপর আমরা যদি বলি যে মানুষ সে জন্মের মধ্যে দিয়ে তার অধিকারটা সুনিশ্চিত হয়ে যেত। যারা শূদ্রের ঘরে জন্মগ্রহণ করত, তারা ওই অপর 3 শ্রেণী তারা সেবা করত। যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করত, তারা ব্রাহ্মণ হয়ে থাকত, অর্থাৎ তারা উচ্চ শ্রেণীর হতো এবং তারা সমস্ত ক্ষমতাটাই তারা ভোগ করত নিজেদের মতো করে। তাহলে আমরা দেখছি যে এই বর্ণাশ্রম প্রথা থেকেই তোমার আসছে আমাদের জাতিভেদ ব্যবস্থা। এবং এই জাতিভেদ কি হলো? জাতিভেদ ব্যবস্থা আমরা যখন দেখছি, তখন আমাদের একই জায়গায় আমরা বসবাস করছি। আমরা বলছি যে একটা সমাজে আমরা যখন বসবাস করছি, তখন নির্দিষ্ট কিছু নিয়ম নীতি তৈরি করে আমরা সেখানে বসবাস করছি, তো সেখানে সকলের সমান অধিকার থাকা উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের সংবিধান প্রণেতাগণ দেখেছিলেন যে না, সেটা হচ্ছে না। সেখানে একই সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন অবস্থার মানুষ বসবাস করছিল। এবং এই যে শূদ্র শ্রেণী যাদের আমরা বলছি, পরবর্তীকালে এরা দলিত নামে তারা পরিচিত হলো। পরবর্তীকালে এদেরকে মহাত্মা গান্ধী বলতেন হরিজন। পরবর্তীকালে আমরা দেখব যে এরা আমাদের সমাজে ভাগ হয়ে গেল এসসি, তপশিলি জাতি, এসটি, আদিবাসী, তপশিলি উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়, যাদেরকে আমরা ওবিসি বলি। আমাদের রাজ্যে ওবিসি এবার ওবিসি এ এবং বি দুভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখলাম আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি, তা দেখব নারীরা তারাও শিক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে ছিল। সংখ্যালঘু তারাও সমাজে পিছিয়ে ছিল। আমাদের সংবিধান প্রণেতাগণ এই ব্যবস্থা দূর করার জন্য, অর্থাৎ যারা আমাদের সমাজ ব্যবস্থার মূল স্রোত থেকে সরে গেছিল, তাদেরকে মূল স্রোতে আনার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং এই যে আমরা বলছি সংরক্ষণ নীতি, তোমাদেরকে যদি বলা হয় সংরক্ষণ কাদের জন্য, তোমরা বলবা এসসিদের জন্য, তোমরা বলবা এসটিদের জন্য, ওবিসিদের জন্য। বাস্তব ক্ষেত্রে এরকমভাবে বলা যায় না, তোমরা বলবে না এইভাবে। মনে রাখবে একটা কথা, যে এই যে এসসি, এসটি, ওবিসি আমরা বলি, এদেরকে কিন্তু ভাগ করা হয়েছে তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে, তাদের আর্থিক, তাদের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে। এবং এই সংরক্ষণ নীতি কেন তাদের জন্য? না, সংরক্ষণ বলতে আমরা বুঝি বিশেষ ব্যবস্থা। বিশেষ ব্যবস্থাকে আমরা বলি সংরক্ষণ ব্যবস্থা। তোমরা যদি একটু এই চার্টটা দেখো, আমরা এই চার্টটার প্রথম যেখানটায় আছি সংরক্ষণ, এখানটায় আছি, আমরা বলছি যে এসসি, এসটি এবং ওবিসি এই 3 ভাবে এদেরকে আমরা ভাগ করেছি। তাহলে এসসি কাদের বললাম আমরা, এসটি কাদের বললাম, ওবিসি কাদের বললাম? এদেরকে ইকুয়ালিটি বা সাম্যতায় আনার জন্য আমরা যে বিশেষ নীতি গ্রহণ করে থাকি, তাদেরকে আমরা বলি সংরক্ষণ ব্যবস্থা বা রিজার্ভেশন পলিসি। আমাদের এই রিজার্ভেশন পলিসির মূল লক্ষ্য হলো
সংবিধান, আমাদের সংবিধানে সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে, সাম্যর কথা বলা হয়েছে, সাম্য। তাহলে এই সাম্য বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সমাজে অবস্থিত সকলে যাতে সমান থাকে। আমরা বলেছি যে যে ইগালিটেরিয়ান সোসাইটি বা ক্লাসলেস সোসাইটি, এটাই আমাদের সংবিধানের প্রস্তাবনার মূল জায়গা, যে ক্লাসলেস সোসাইটি তৈরি করতে হবে। তা ক্লাসলেস সোসাইটি যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে যে শূদ্র মানুষটা, আমরা বলছি শূদ্রের কথা, আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিতদের কথা বলছি, যারা শিক্ষা পায় না, যারা শিক্ষার থেকে দূরে, যাদের আর আমাদের যে কোনো কর্ম করতে গেলে শিক্ষা দরকার হয়, অর্থাৎ শিক্ষা না থাকার জন্য তারা কর্ম লাভ করতে পারছে না, কর্ম না থাকার জন্য তাদের আর্থিক সুবিধা হচ্ছে না, আর্থিক সুবিধা না হওয়ার জন্য তারা ক্রমশ দরিদ্র হচ্ছে এবং তারা কি হচ্ছে, সমাজের মূল স্রোত থেকে সরে যাচ্ছে। আমরা দেখছি তারা আমাদের কাছে দূরে থেকে যাচ্ছে। তাহলে এদেরকে যদি আমাদের মূল জায়গায় আনতে হয়, অর্থাৎ সমান অধিকার দিতে হয়, তখন এদেরকে আমরা সংরক্ষণ নিতে এনে, অর্থাৎ বিশেষ কিছু সহযোগিতা তাদেরকে আমরা করছি। সহযোগিতা করার জন্য তারা আস্তে আস্তে আমাদের মূল স্রোতে ফিরে আসছে। এটাকেই আমরা বলছি সাম্য। দেখো, আমি এইখানে এই ইকুয়ালিটির জন্য তোমাদেরকে ইকুয়ালিটি এবং একটা ছবি দেখিয়েছি, একটা ছোট করে ছবি দেখিয়েছি। তোমরা এটা ভালো করে একটু খেয়াল করো। ইকুয়ালিটি বা সাম্যতা, আমরা এখানে তিনটে বাচ্চাকে আমরা ছবি দেখিয়েছি। তারা এডুকেশন বিষয়টা, অর্থাৎ পড়াশোনা তারা করবে, পড়াশোনা করতে চাই তিনজন। দেখো, একজন কোনো কিছু না নিয়ে সে দাঁড়িয়ে আছে, আর একজন একটা, আমরা একটা টেবিল বলতে পারি বা একটা চেয়ার বলতে পারি বা একটা টুল বলতে পারি, তারপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এর সমান হয়েছে। আর তৃতীয়জন, দেখো এর একটা, একে দুটো দিয়েছি আমরা, দিয়ে তিনজনকে সমান করেছি আমরা। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই তিনজনই কিন্তু এডুকেশনটাকে গ্রহণ করছে। তিনজনই এই তিনটেকে, মানে তাদেরকে শুধু কি করেছি আমরা, দুজনকে, একজনকে একটুখানি এগিয়ে দিয়েছি, তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তোমরা দেখবে আমাদের অনেক রকমের আর্থিক বিষয় আমরা দিয়ে থাকি, মানে সরকার দিয়ে থাকে, এসসিদের, এসটি, ওবিসি, সংখ্যালঘু, এদেরকে দেওয়া হয়ে থাকে। তা অর্থাৎ দেখা যাচ্ছে যে, বা তোমরা দেখবে যে অনেক জায়গায় তোমাদের আবাসিক স্কুল আছে, সেখানে তারা পড়াশোনা করে, তাদের জন্য তাদের সমস্ত রকমের খরচই দেওয়া হয়ে থাকে সরকার থেকে। দেখা যাচ্ছে যে তাদের বাড়ির আর্থিক অবস্থা এত খারাপ যে তাকে খাইয়ে দাইয়ে তার যে প্রয়োজন সেগুলো মিটিয়ে শিক্ষা লাভ করা তার পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে তাকে আমরা অর্থ দিয়েছি, সরকার অর্থ দিয়ে তাকে সহযোগিতা করছে। আবার দেখা যাচ্ছে কারোর অর্থ দিলেও হচ্ছে না, তার থাকার ঘরও নেই, বাড়ি ঘরও নেই, তাকে আরেকটু বেশি দিতে হচ্ছে, অর্থাৎ তাকে ঘরও দিতে হচ্ছে, তাকে খাওয়াও দিতে হচ্ছে। তাকে আমরা, এই যে আবাসিক স্কুলগুলো ঠিক এই জন্য তৈরি হয়েছে। তাহলে আমরা যদি বলি যে এ আর্থিক দিয়ে সচ্ছল, এর কিচ্ছু দরকার নেই, দেখো এ একাই এডুকেশনের করছে, আমরা এর বাড়িঘর আছে কিন্তু অর্থের দিক দিয়ে পিছিয়ে আছে, একে অর্থ যদি আমরা এটা ধরতে পারি, তাকে অর্থ দেওয়া হয়েছে। আমরা যদি তৃতীয়টাকে দেখি, যে তাহলে এর বাড়িঘরও নেই, মানে থাকার মতো জায়গা নেই নিজের একার, বা পড়াশোনা করার মতো ঘর নেই, বা ঘরটা সুরক্ষিত নয়, এবং আর্থিক দিক দিয়েও সে দুর্বল, তাকে আমরা দুটোই দিয়েছি, দিয়ে তাকে আমরা এডুকেশনটা নিতে সহযোগিতা করেছি। তাহলে এটা কি করলো সমাজ? সংবিধানে অনুযায়ী তাকে কিছু হেল্প করলো, তাকে সহযোগিতা করলো। এই সহযোগিতা যেটা করলো, সেখানেই গিয়ে এর ফলে তিনজনেই কিন্তু সমান হয়ে গেল। এটাকেই আমরা বলছি ইকুয়ালিটি ফর এডুকেশন। এই ইকুয়ালিটি যদি আমরা না আনতে পারি, আমাদের যদি সমাজ ব্যবস্থা ইকুয়ালিটি না হয়, তাহলে কি হবে? তা এর কুফলটা তোমাদের ভাবতে হবে। ধরো আমি স্কুলে আসছি, তুমি স্কুলে আসছো, কিন্তু তোমার পাশের বাড়ির সেই স্কুলে আসতে পারছে না, কারণ তার আসার মতো পোশাক নেই। আরেকজন স্কুলে আসছে, তার বাড়িতে পাঠ্যপুস্তকও নেই, তার ঘরও নেই, আলো নেই, পড়তে পারছে না। তাহলে কী হবে? তাদের মধ্যে একটা বৈরিতা, তাদের মধ্যে একটা হিংসা, তাদের মধ্যে একটা মানে অসাম্য মানসিকতা তৈরি হয়ে যাবে। সেটাকে দূর করার জন্য গভর্নমেন্ট বা আমাদের যে সংবিধান, আমাদের সংবিধান প্রণেতাগণ, তারা বিভিন্ন রকমের এখানে তোমার নীতি গ্রহণ করেছেন, যে নীতিগুলোর মধ্যে দিয়ে তারা এটাকে করার চেষ্টা করেছে।
আমরা যদি এরপরে আমরা দেখি যে জাস্টিস, আমাদের সংবিধান অনুযায়ী জাস্টিস কথাটা যদি আমরা দেখি, বিচার, তোমরা যদি দেখো যে বিচারের এখানে একটা ছবি আমরা এঁকেছি, বিচার বা জাস্টিস। বিচার, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমরা যেটা এখানে বিচার নিয়ে আলোচনা আমরা যেই কথাটা বলবো যে আমাদের সংবিধানে কি বলা হয়েছে, আমরা আগে বললাম ইকুয়ালিটি। তাহলে এই ইকুয়ালিটি বা সাম্যতা, তাহলে একজন শিশু বা আজকের যে শিশু আগামী দিনে সে নাগরিক বা সুনাগরিক হবে। তাহলে আজকে সে যে বিচার ব্যবস্থাটা পাবে, ইকুয়ালিটিটা যদি তাকে দিতে হয়, তাহলে আজকের শিশু কালকে সুনাগরিক হবে। সুনাগরিক হলে সে সব কিছুতেই সমান অধিকার পাবে। কোন কোন ক্ষেত্রে সমান অধিকার তাকে দেওয়ার কথা আমরা বলছি। এইখানে বিচার বা জাস্টিসের কথাটা আমরা এখানে বারবার বলছি। জাস্টিস যদি আমরা এই শব্দটা ব্যবহার করি, তাহলে আমরা এখানে কি বলছি, এক তোমার হচ্ছে সামাজিক, সামাজিক ক্ষেত্রে অর্থাৎ সোশ্যাল, সামাজিক ক্ষেত্রে সে জাস্টিসটা কি হবে, তার জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায়। ধরো কোনো একটা সমাজ, আমরা প্রথমে সমাজ বলেছি যে একটা অংশের কিছু নিয়মকানুন তৈরি করে বিভিন্ন মানুষ যখন বসবাস করে তখন তাকে আমরা বলছি সমাজ। তাহলে সেই সমাজে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে, সেই সামাজিক অধিকার থাকবে তার, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতে যেমন পারবে, তেমনি তার সমাজ, তার এলাকার মধ্যে যে বিদ্যালয় থাকবে সেই বিদ্যালয়ের শিক্ষাটাও সে নিতে পারবে, তার অধিকার থাকবে যে সে শিক্ষা লাভ করবে। আবার সে যে সামাজিক যে ক্রিয়াকলাপগুলো থাকবে তাতেও অংশগ্রহণ করতে পারবে। এটাকেই বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়। এখানে আমরা আরেকটা শব্দ এখানে যদি ব্যয় করি, ন্যায়, ন্যায় শব্দটা লিখি তাহলে আরো ভালো হয়। সামাজিক ন্যায় সে পাবে। আমরা রাজনৈতিক, আমরা আরেকটা কথা লিখলাম এখানে, রাজনৈতিক বিচার, রাজনৈতিক জাস্টিস ফর পলিটিক্যাল, আমরা রাজনৈতিক ন্যায় এই শব্দটা যদি বলি, দেখবে যে আমাদের যে বিভিন্ন, আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা আছে গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ আমাদের দেশে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, সরকার তৈরি করে এবং সেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তারা সরকার পরিচালনা করে। আমাদের যখন আমাদের কেন্দ্র সরকার হবে, আমরা যখন কেন্দ্র সরকার আমাদের যখন তৈরি হয় তখন আমরা যাদের আমরা নির্বাচন করি তাদেরকে আমরা বলি এমপি। আর রাজ্য সরকার যখন আমরা প্রতিনিধি নির্বাচন করি তখন আমরা তাদেরকে বলি এমএলএ। তাহলে আমাদের এই যে তাহলে গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে এমপি এবং এমএলএ নির্বাচনের অধিকার আমাদের আছে। এমপিরা গিয়ে পার্লামেন্টে আইন তৈরি করে সারা দেশের জন্য, আর এমএলএরা করে আমাদের রাজ্যের জন্য আইন তৈরি করে। এবার দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ধরো কেন্দ্র সরকার কোনো শিক্ষা নীতি গ্রহণ করতে চলেছে বা কোনো শিক্ষাক্ষেত্রে কিছু সে করার চেষ্টা করছে, তখন আমাদের এমপিরা তারা তাদের মতামত দেয়। মতামত দিয়ে কোন শিক্ষাটা, কোন নীতিটা আমাদের দেশের পক্ষে ভালো হবে, আদর্শ হবে, সেটা নিয়ে তারা আলোচনা করে। সেখানে আমরা এদেরকে নির্বাচন করি। রাজ্যের ক্ষেত্রে কোনো শিক্ষা, কারণ আমরা শিক্ষা বলেছি যৌথ তালিকাভুক্ত, এবার রাজ্যের ক্ষেত্রে কোনো শিক্ষার নীতি গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকার সে এখানে আলোচনা করে, বিধানসভায় আলোচনা করে সে আইন তৈরি করে, তখন এমএলএরা তাদের মতামত দেয়। একজন এমপি বা এমএলএ মতামত দেওয়া মানে আমাদের জনগণের মতামতটা তারা দেয়। সেই জন্য প্রত্যেক নাগরিকের রাজনৈতিক বা পলিটিক্যাল ন্যায় অধিকার পাওয়ার অধিকার আছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকারটা প্রত্যেক নাগরিকের থাকবে। যদি রাজনৈতিক অধিকার, রাজনৈতিক ন্যায়, রাজনৈতিক পলিটিক্যাল জাস্টিস যদি থাকে নাগরিকের, তাহলে সেই এডুকেশনের ক্ষেত্রেও সেই একই রকম তার ভূমিকা থাকবে। যদি এটা না ক্ষুণ্ণ হয়ে যায়, যদি না থাকে, তাহলে তার ন্যায় বা বিচার বা জাস্টিস কোনোটাই সে পাবে না।
এবং দেখা যাবে শিক্ষাক্ষেত্রেও সেই একই রকম ব্যবস্থা হবে। ধরো বিদ্যালয়ে কোনো কিছু পড়ানো হচ্ছে, বা বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান করছে, বা বিদ্যালয়ে কিছু করার চেষ্টা করছে, তখন তোমরা একদল বললে না আমরা মানি না, আমরা মানবো না, আমরা করবো না, আর একদল বললো না করব। তাহলে এইটা কি আমাদের প্রতিবেশ? এবার দেখা যাচ্ছে যে তোমরা উভয় পক্ষ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছ। না, এটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্যটা কি? আমাদের কাম্যটা হচ্ছে যে আমাদের উভয়েরই যে পলিটিক্যাল মতামত সেটা গ্রহণ করতে হবে। অর্থাৎ যেটা জাস্টিস, যেটা ন্যায়, সেটার পক্ষে তোমার মতামতটা তোমার ভিন্ন হতে পারে, কিন্তু যেটা ন্যায়, সেই ন্যায়ের প্রতি তোমাকে মেনে নিতে হবে। গণতান্ত্রিক নীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের মতামত তোমাকে মেনে নিতে হবে। সেটাই হচ্ছে পলিটিক্যাল জাস্টিস বা রাজনৈতিক। তাহলে দেখা যাচ্ছে সামাজিক বা সোশ্যাল জাস্টিস, রাজনৈতিক বা পলিটিক্যাল জাস্টিস, আর একটা আমরা যেটা বলি অর্থনৈতিক। তাহলে এই অর্থনৈতিকের ক্ষেত্রে কি? অর্থাৎ একই রকম আর্থিক সুযোগ সুবিধা, আর্থিক ন্যায় তোমাকে পেতে হবে। এইবার আর্থিক ন্যায় বলতে আমরা কি বুঝি? না, এরকম নয় যে তুমিরা বললে যে হ্যাঁ অমুকের এত টাকা আছে, ওর থেকে আমাদের ভাগ করে দিতে হবে, আমরা সবাই নেব না। তোমরা বিদ্যালয়ে পড়াশোনা করছো, তোমরা এখন ট্রেনিং করছো, এইবার তোমরা যখন শিক্ষক হবে, তোমার যে শিক্ষক অনুযায়ী তোমার যে বেতন হওয়া উচিত, তোমার যে প্রাপ্য পাওয়া উচিত, সেটা তুমি আর্থিক যে তোমার প্রাপ্য হওয়া উচিত সেটা তুমি সঠিকভাবে পাবে। যদি তুমি না পাও তাহলে তোমার কাছে কিন্তু এখানে আর্থিক ন্যায় হলো না। অথবা আর্থিক ন্যায় বলতে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে যে তুমি ধরো বাজারে গেছো, তোমার কাছ থেকে একরকম দাম, আর একজনের কাছ থেকে একজন দাম নিচ্ছে না, সমান দাম জানি সকলের কাছ থেকে নেওয়া হয়, সমানভাবে আর্থিক বিষয়টা জানি সকলের ক্ষেত্রে সমানভাবে হয়, সেটাকেই আমরা বলি অর্থনৈতিক জাস্টিস বা অর্থনৈতিক ন্যায়। ইকোনমিক্যাল জাস্টিস বা অর্থনৈতিক ন্যায়, এই ন্যায়টাও আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমরা এবার যে যেটা জানছি সেটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট স্কুল সিস্টেম আমাদের বলতে আমাদের এখানে যে বিভিন্ন আমাদের সংবিধান অনুযায়ী বিভিন্ন ধরনের বিদ্যালয়ের কথা বলা হয়েছে। এই বিভিন্ন ধরনের বিদ্যালয়গুলো কেমন, যদি এই চারটা আমরা দেখি: সরকারি বিদ্যালয়, আধা সরকারি বা গভর্নমেন্ট এডেড স্কুল, প্রাইভেট স্কুল, ব্যক্তিগত মালিকানা, এনজিও পরিচালিত, ট্রাস্ট পরিচালিত, রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় সংগঠন দ্বারা পরিচালিত। আমরা যেরকম দেখি আমাদের রামকৃষ্ণ বেলুড় মঠ পরিচালিত যে স্কুল, এই ধরনের। এরপরে আমরা দিবা বিদ্যালয় বা আবাসিক বিদ্যালয়, দিবা বিদ্যালয়, লিঙ্গভিত্তিক বিদ্যালয়, বয়েজ গার্ল অ্যান্ড কো এডুকেশন। অনেক স্কুল দেখবে আছে যে সেখানে শুধুমাত্র ছেলেদের পড়ানো হয়, আবার অনেক স্কুলে শুধু মেয়েদের পড়ানো হয়, আবার অনেক স্কুলে ছেলে মেয়ে উভয়কেই পড়ানো হয়। আমরা সময়কাল ভিত্তিক ICDS, এলিমেন্টারি 1 থেকে 8, 9, 10, এইচএস, এটাকে সময়ভিত্তিক কেন বলা হচ্ছে? যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই স্কুলে সে পড়তে পারে, সেই জন্য এটাকে বলা হয় সময়ভিত্তিক বিদ্যালয়। আমরা এরপরে দেখছি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত, রাজ্য সরকার অনুমোদিত বিদ্যালয়, আমাদের CBSE বোর্ড আছে তাদের অনুমোদিত বিদ্যালয়, ICSE বোর্ড অনুমোদিত বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়। আমরা যদি এইটা একটুখানি আলোচনা করে দেখি, সরকারি বিদ্যালয় বলতে সম্পূর্ণভাবে সরকার দ্বারা পোষিত বিদ্যালয়। অর্থাৎ সরকারি সেখানে শিক্ষকদের নিয়োগ করেন, সরকারি সিলেবাস অনুযায়ী সেখানে পড়ানো হয়, সরকার নির্ধারিত নিয়মকানুন মেনে সেই স্কুল চলে। আমরা আধা সরকারি, সেখানেও সরকারি সিলেবাস, সরকারি নিয়মকানুন মেনেই চলে, কিন্তু তাদের সব ক্ষেত্রে তারা সরকারি বিদ্যালয়ের মতো যে সুযোগ সুবিধা সেখানের সেই সুযোগ সুবিধাগুলো তারা পায় না, সেটাকে আমরা গভর্নমেন্ট এডেড স্কুল বলছি। প্রাইভেট স্কুল বা ব্যক্তি মালিকানা, যেটাকে আমরা অনেক সময় বলি সেলফ ফিনান্স, অর্থাৎ ব্যক্তি মালিকানা স্কুল তৈরি হয়, সেই স্কুলে যারা পড়ে তারা তাদের নির্ধারিত পয়সা
বা অর্থ দিয়ে তারা সেখানে পড়াশোনা করে, এটাকে আমরা বলি প্রাইভেট বিদ্যালয়। এই প্রাইভেট বিদ্যালয়গুলো বা ব্যক্তি মালিকানা বিদ্যালয়গুলো কারা মানে কিভাবে হয়, কারা করতে পারে, সেখানে আমরা বলেছি ব্যক্তি মালিকানা এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা বিদ্যালয় তৈরি করে। তারপরে ট্রাস্ট, এক ট্রাস্ট তৈরি করে সেখানে বিদ্যালয় তো তারা তো পরিচালনা করে থাকে। রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় বিভিন্ন আমাদের যে সংগঠনগুলো আছে তারা বিদ্যালয় তৈরি করে। সরকার একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে এই প্রাইভেট স্কুল হলেও মানে ব্যক্তি মালিকানা স্কুল, এনজিও পরিচালিত, ট্রাস্ট পরিচালিত বা রিলিজিয়ান দ্বারা পরিচালিত হলেও তাদের কিন্তু গভর্নমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে, গভর্নমেন্টের যে সিলেবাস আছে সেই সিলেবাস মেনে তাদেরকে কিন্তু পড়াতে হয়, এবং পরীক্ষা যা মূল্যায়ন যা কিছু হয় সবই কিন্তু গভর্নমেন্টের নিয়ম মেনেই সেখানে হতে হবে। এবং দিবা বিদ্যালয়, আবাসিক বিদ্যালয়, এখানে আমাদের মানে আমরা এর আগে যে বললাম আমরা যে আমাদের যে ন্যায় দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটা শিশুকে তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য দেখা যায় তার আর্থিক এবং তার মানে থাকার জায়গা দুটোই তার নেই, তো সেরকম ক্ষেত্রে আমরা তাকে আবাসিক বিদ্যালয়ে রাখি। ঠিক আছে, এই যে আবাসিক বিদ্যালয় অর্থাৎ সেই স্কুলে ভর্তি হলে শুধুমাত্র যে আমরা ন্যায় পাওয়ার জন্য তা নয়, এরকম অনেক ক্ষেত্রে আছে যে আবাসিক বিদ্যালয় অর্থাৎ সেখানে ভর্তি হলে পড়াশোনাটা তাকে সম্পূর্ণভাবেই তাকে থাকতে হবে, শুধুমাত্র কিছু ছুটি ছাটাতে সে বাড়ি আসতে পারবে, আর সবসময় তাকে শেখাতে হবে। আবাসিক বিদ্যালয় আমরা সময় আইসিডিএসের যে তারা একটা নির্দিষ্ট বয়স দেখাচ্ছে যে আমাদের এখন যে শিক্ষা এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী 6+ আমাদের এখানে 1-এর বাচ্চারা আসে, তাহলে তার আগের কি হবে, আগের বাচ্চারা কি করবে, সেখানে দেখা যাচ্ছে যে তারা আইসিডিএসে যাচ্ছে 3 থেকে 5 পর্যন্ত তাদের সেখানে থাকার কথা। এবং 5-এর পরে যেটা হবে সেটা হচ্ছে তারা 5+ থেকে মানে আমাদের রাজ্যে যেটা আছে 5+ থেকে তারা পিপি বলি আমরা, পিপিতে তারা ভর্তি হয়। এরপরে 6+এ তারা 1, 7+এ 2, 8+এ 3, এইভাবে চলতে থাকে। 9+, 10+ এইভাবে চলতে থাকে। 5 এটাকে বলছে আমরা এই জন্য বলছি এটাকে সময়কাল। এলিমেন্টারি, আমরা এলিমেন্টারি বলতে বুঝি, এলিমেন্টারি বলতে কি বুঝি, 1 থেকে 8 পর্যন্ত যাদের পড়ানো হয় সেই শ্রেণীকে আমরা বলছি 1 থেকে 8 পর্যন্ত, তাকে আমরা বলছি এলিমেন্টারি শ্রেণী। তারপরে আছে 9, 10, তারপরে আছে এইচএস যেটাকে আমরা 12 ক্লাস বলছি। অর্থাৎ তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট সময়, অর্থাৎ সে কিন্তু এখানে 1 থেকে 8 অর্থাৎ 8 বছর পড়ার সে সুযোগ পাবে। হ্যাঁ, এবার কেউ যদি ডিটেনশন হয় 1 বছর, সে যদি ব্রেক হয় তাহলেও তাকে 8 বছরই পড়াশোনা করতে হবে, করার পর তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে, দিয়ে কোথায় যাবে সে 9 বা 10, অর্থাৎ 9-এ 1 বছর পড়বে, 10-এ 1 বছর পড়বে। মানে এবার হচ্ছে এইচএসের এখানে মানে সে 11 এবং 12 2 বছর পরে এইচএস হায়ার সেকেন্ডারি পরীক্ষা সে দেবে। অর্থাৎ এটা কি বলা হচ্ছে সময়কাল ভিত্তিক। মানে আবার তাহলে আচ্ছা, তাহলে এবার একটা কথা প্রশ্ন তো যে সরকারি বিদ্যালয়ে কি এগুলো থাকে না বা অন্য বিদ্যালয়ে থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু কিছু কিছু স্কুল আছে যে এই শুধুমাত্র সময়কাল ভিত্তিক, অর্থাৎ এই নির্দিষ্ট ক্লাস দুটোই পড়ানো হয়, নির্দিষ্ট ক্লাসটা পড়ানো হয়। তারপরে প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত। আচ্ছা, এই যে বিদ্যালয়গুলো আমাদের আছে সেগুলো কাদের দ্বারা অনুমোদিত হতে হয়? আমাদের বলা হয়েছে যে আমাদের এর আগে আমরা প্রথম পড়েছি কনকারেন্ট স্ট্যাটাসে আমরা পড়েছি কি যে আমাদের 3টে তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যৌথ তালিকা। তো দেখা যাচ্ছে যে কিছু স্কুল এই সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অর্থাৎ এরা সেন্ট্রাল কেন্দ্রীয়ভাবে এই স্কুলটা পরিচালিত হয়। আবার আইসিএসসি এটাও হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, অর্থাৎ সারা ভারতবর্ষেই এরা স্কুল তৈরি করেছে। সিবিএসসি বোর্ড সারা ভারতবর্ষে পরিচালিত করছে, কিন্তু আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এরা কি করছে, এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকারের যারা অনুমোদন পাবে সেই স্কুলগুলো আমাদের রাজ্যে তারা মাধ্যমিক পর্যন্ত পড়াচ্ছে বা উচ্চ পর্যন্ত পড়াচ্ছে, কিন্তু সিবিএসসি বোর্ডের স্কুলগুলো সেগুলো কিন্তু আমাদের রাজ্য সরকারের অনুমোদন তাকে নিতে হচ্ছে না, তাকে অ্যাপ্লিকেশন বা অনুমোদন নিতে হচ্ছে সেন্ট্রাল বোর্ডের। ঠিক আছে, এর জন্য বলছে প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত। আরেকটা আমরা বলেছি কেন্দ্রীয় বিদ্যালয়, অর্থাৎ কেন্দ্র সরকার নিজে কিছু স্কুল তৈরি করেছে, বিভিন্ন কারণে তৈরি করেছে, যে
সেটাকে আমরা কেভি কেন্দ্রীয় বিদ্যালয় বলি, নবোদয় বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলো একদম সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বা কেন্দ্রীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। আমরা এইভাবে দেখছি বিভিন্ন ধরনের আমাদের এখানে বিদ্যালয়গুলো আছে। এই যে আমরা ডিফারেন্টগুলো পড়লাম, এছাড়াও আমাদের আরও কিছু বিদ্যালয় আছে, সেইগুলো আমরা একটু দেখব। দেখো, আমরা আরও কিছু স্কুল, সেটাকে কমন স্কুল। কমন স্কুল, এই কমন স্কুল কথাটা মানে সাধারণ স্কুল। কেন এই সাধারণ স্কুল এই কথাটা আসছে? তো সব স্কুলগুলোই তো কমন স্কুল না। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমন অর্থাৎ সকলে। আমরা প্রথমে সমাজ বলেছি, সেই সমাজে কি যে কিছু নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে থেকে যখন কিছু মানুষ একত্রে একটা জায়গায় বসবাস করে, বিভিন্ন ধর্মাবলম্বী তারা হতে পারে, বিভিন্ন জায়গা থেকে তারা আসতে পারে, কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গায় কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে তারা সেখানে বসবাস করে, সেটাকে আমরা বলছি সমাজ। তাহলে সেই সমাজে একটা স্কুল তৈরি হলো। এবার একদল বলল, না আমি এখানে পড়াবো না আমার বাচ্চাকে, আরেকদল বললো না আমি পড়াবো না, আরেকদল বললো তুমি ওখান থেকে এসছো তাই তুমি পড়তে পারবে না, তোমরা ওই রাজ্য থেকে এসছো পড়তে পারবে না, তুমি এরকম কথা বলা যাবে না। কোঠারি কমিশন আমাদের যেটা বলেছিল এই কমন স্কুলের কথা, সেখানে কি বলেছে যে এই স্কুলগুলো, কমন স্কুলগুলো, এই স্কুলে সকল সে যেখান থেকে সে আসুক না কেন সে এই স্কুলে পড়তে পারবে, কমন স্কুলে সে পড়তে পারবে। এবং এর সিলেবাস সর্বত্র, এর যে পাঠ্যপুস্তক থাকবে সর্বত্র একই রকম থাকবে, এর পরীক্ষা ব্যবস্থা যেটা থাকবে সেটাও সবটাই একই রকম থাকবে, এখানে কোনো রকম দ্বিচারিতা হবে না। অর্থাৎ এই ধরনের স্কুলকেই আমরা বলছি কমন স্কুল। এটা আমাদের 1964 সালে যে কোঠারি কমিশন হয়েছিল সেই কোঠারি কমিশনের এই স্কুলের কথা বলেছিল। এরপরে আমাদের আর একটা স্কুল যেটা আছে প্রতিবেশী। প্রতিবেশী বিদ্যালয় বা নিয়ারবর স্কুল বা নিয়ারবর স্কুল অর্থাৎ প্রতিবেশী বিদ্যালয়। তাহলে কমন স্কুলটা কি প্রতিবেশী বিদ্যালয় নয়? তো প্রতিবেশী বা বিদ্যালয় আবার আমরা বলছি কেন? হতে পারে এই ধরনের প্রশ্ন। এর উত্তর হচ্ছে এটাই যে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দূরত্বে বিদ্যালয় তৈরি করা হবে, সেই দূরত্বে সেই অঞ্চলের বা ওই নির্দিষ্ট দূরত্বের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়বে, তাই এটাকে বলা হচ্ছে প্রতিবেশী বিদ্যালয় বা নিয়ারবর স্কুল। তাহলে দেখা যাচ্ছে যে কমন স্কুল, এই প্রতিবেশী স্কুল, এইগুলো কেন তৈরি করা হচ্ছে, এগুলো কেন তৈরি করা হলো, এর কিছু বিষয় বৈশিষ্ট্য বা কিছু গুরুত্বের জন্য করা হলো। সেটা কি যে আমাদের ধরো সরকারি চাকরিতে কিছু আছে বদলির চাকরি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্য সরকারের, সবারই আছে। যদি আজকে এখানে বাচ্চাটা আছে মানে নিয়ে পড়ছি স্কুলে, কালকে তার বাবা মা ট্রান্সফারে চলে গেল দেখো দার্জিলিংয়ে বা ধরে গেল উত্তরপ্রদেশে, তাহলে সেই বাচ্চাটা কি পড়াশোনা করবে? তার তো পড়াশোনা করতে হবে। তখন সেই বাচ্চাটা সেইখানে স্কুলে ভর্তি হবে, অর্থাৎ এখানে সে যা পরিবেশ পেল, সে এখানে যা পড়তো, তাকে ওখানে গিয়ে সে একই পড়াশুনো, একই ধরনের, একই রীতি, একই ধরনের সিলেবাসে সে পড়াশুনো করবে। এই জন্য কমন স্কুল। আর প্রতিবেশী বিদ্যালয়, প্রতিবেশী বিদ্যালয়টা হলো যে একটা নির্দিষ্ট স্থানে, ধরো আমাদের বলা হয়েছে প্রাইমারি স্কুলগুলো সাধারণত 2 কিমির মধ্যে তোমার প্রত্যেকটা প্রাইমারি স্কুল তৈরি করতে হবে। তাহলে 2 কিলোমিটার মধ্যে একটা প্রাইমারি স্কুল, অর্থাৎ যদি সেন্টার এটা করা হয় এদিকে 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 যেদিকেই যাও না কেন 2 কিমি, এর রেঞ্জ হচ্ছে 2 কিমি, এই 2 কিমির মধ্যে করতে হবে। তাহলে এই নির্দিষ্ট দূরত্বের বাইরে যখন এটা গিয়ে দেখালো 3 কিমি হয়ে যাবে, তখন এখানের বাচ্চা এখানে আসবে না, এর মধ্যেই থাকবে। এটা হচ্ছে কি আমরা বলছি প্রতিবেশী বিদ্যালয়। আবার তাহলে এখানে কি হবে, এখানে নতুন বিদ্যালয় থাকবে, সেখানে এখানের বাচ্চারা পড়াশুনো করবে, সেই জন্য এটাকে আমরা বলছি প্রতিবেশী বিদ্যালয়। তাহলে কেন আমাদের একটা নির্দিষ্ট জায়গাতে
তারা যাতে পড়াশোনাটা করতে পারে। কারণ ছোট বাচ্চারা তারা, বিশেষ করে এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে তারা যাতে দূরে কোনো জায়গায় যেতে তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য এটাকে করা হয়ে থাকে। তোমরা দেখো এখানে কমন বিদ্যালয়ের এখানে একটা কমন বিদ্যালয়ের চার্ট আমরা দিয়েছি। সেখানে কী হচ্ছে, এটা একটা স্কুল। দেখা যাচ্ছে যে আমরা তীর চিহ্ন দেখিয়েছি, অর্থাৎ বিভিন্ন জন, দেখো এদের পোশাক টোশাক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে এরা আসছে, কিন্তু তারা একটা জায়গাতে বসবাস করছে, তারা সবাই এই একই স্কুলে পড়াশোনা করছে। এটাকে আমরা সাধারণ বিদ্যালয় বা কমন স্কুল বলছি। আচ্ছা দেখো, আমরা যে তোমরা অনেকেই ইমেলে প্রশ্ন পেয়েছো, সেই প্রশ্ন, তার মধ্যে আমরা দুটো প্রশ্ন এখানে আমাদের আলোচনায় আছে। একটা হচ্ছে হোয়াট ইজ দি মিনিং অফ দি টার্ম কনকারেন্ট স্ট্যাটাস অফ এডুকেশন, ডিসকাস দি মেরিট অ্যান্ড ডিমেরিট অফ দিস স্ট্যাটাস অফ এডুকেশন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যান এলিগেশন অর ব্র্যাকেট ক্লাসলেস সোসাইটি, ডিসকাস দি কনস্টিটিউশনাল প্রভিশন ফর রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। হ্যাঁ, তোমরা যে প্রশ্নগুলো পাঠিয়েছিলে তার মধ্যে আমরা এই প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দি টার্ম কনকারেন্ট স্ট্যাটাস অফ এডুকেশন। অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের সংবিধানে যে যৌথ তালিকাতে শিক্ষার যে যৌথ তালিকা, সেখানে শিক্ষার যে ভূমিকাটা আছে সেটা নিয়ে আলোচনা করা যায়। দেখো আমরা বলার মধ্যে দিয়ে বলে দিয়েছি তোমাদেরকে যে আমাদের 3টে তালিকা, কেন্দ্র, রাজ্য এবং হচ্ছে যৌথ তালিকা। কেন্দ্র তালিকা, সেখানে শিক্ষার ক্ষেত্রে কী করতে ভূমিকা আছে, রাজ্য তালিকার কী ভূমিকা আছে, যৌথ তালিকার কী ভূমিকা আছে। আমরা যেটা এখানে আলোচনার বিষয় আছে যে যৌথ তালিকাতে আমরা বলেছি যে যে তালিকাগুলো আছে সেগুলো মোটামুটি আমরা বলতে পারি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই নীতিগুলো কার্যকরী করে থাকে। কেন্দ্র সরকার প্রকল্প তৈরি করে, রাজ্য সরকার সেগুলোকে বাস্তবায়িত করে, এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্র আছে যে তারা নিজেরা একত্রিত হয়ে তৈরি করে এবং সেই পলিসিগুলো তারা বাস্তবায়িত করে। আমরা এখানে যেটা বলবো যে আমাদের এর আছে যে ডিসকাস দি মেরিট অ্যান্ড ডিমেরিট অফ দিস স্ট্যাটাস অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এই যে আমাদের যৌথ তালিকা বিষয়টা আছে, তার কিছু মেরিট এবং ডিমেরিট, অর্থাৎ কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। যদি আমরা সুবিধার কথা বলি তাহলে আমরা প্রথমেই বলবো যে কেন্দ্র, আমাদের কেন্দ্র থেকে যেটা হয় যে জাতীয় শিক্ষার সমন্বয় সাধন করে, সেখানে তারা জাতীয় শিক্ষার সমন্বয় সাধন করতে গিয়ে করার জন্য তারা কিছু নীতি তৈরি করে, সেই নীতিগুলো রাজ্য সরকারের কাছে দেওয়া হয়, রাজ্য সরকার সেই নীতিটাকে তারা নিজের রাজ্যে বাস্তবায়িত করে। তার ফলে কি হয় যে আমাদের সারা দেশে একই নীতি শিক্ষাক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। আমরা পরেরটা বলতে পারি যে শিক্ষার যে গুণগত মান বজায় রাখা। শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় স্তরে বিভিন্ন রকমের পলিসি তৈরি করে, সেখানে বিভিন্ন ট্রেনিং পদ্ধতি, বিভিন্ন রকমভাবে যে কোন বিষয়গুলো আমাদের বর্তমান বাস্তব হলে সুবিধা হয়, কোন বিষয়গুলো আমাদের আপ টু ডেট করতে হবে, কোনগুলো সময়োপযোগী, সেইগুলো তারা সারা দেশের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করার পর রাজ্য সরকারের সাথে যৌথভাবে সেগুলোকে নির্ধারণ করে, বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে তারা বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে যৌথভাবে বাস্তবায়িত করে। এটা আমাদের পক্ষে সুবিধা হয়। তারপরে আমরা যেটা বলতে পারি যে আমাদের দেশ ভারতবর্ষ, মূল কথা হচ্ছে বিভিন্নতার মধ্যে ঐক্য এবং আমাদের যে জাতীয় সংহতি, সেই জাতীয় সংহতি রক্ষার জন্য আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার বিকাশ সাধন ঘটানো। সেই শিক্ষার বিকাশ সাধন ঘটাতে গেলে বা শিক্ষার বিকাশ ঘটাতে গেলে আমাদের জাতীয় সংহতিকে আর শক্তিশালী করতে গেলে, জাতীয় সংহতি রক্ষার জন্য আমাদের শিক্ষার দরকার। এবং এই জাতীয় সংহতি রক্ষার জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় যদি শিক্ষাক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের জাতীয় সংহতি অনেক সুদৃঢ়
হয়। আমরা আরেক কিছু কথা বলতে পারি যে এর সপক্ষে, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থের দরকার হয়ে থাকে। সেই অর্থ কোথা থেকে আসবে, সেই অর্থ কিভাবে খরচ হবে, সেই অর্থ কিভাবে বাস্তবে গিয়ে গ্রাসরুটে গিয়ে সেটাকে খরচ করা হবে, সেই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র সরকার হয়তো অর্থের যোগান করে একটা অংশ, রাজ্য সরকার আর একটা অংশ দেয়, দিয়ে যৌথভাবে সেই কাজটাকে বাস্তবায়িত করা হয়। এটাও যৌথ তালিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আচ্ছা, তাহলে আমরা এগুলো বললাম যে সপক্ষে বা এর মেরিট, কিন্তু এর ডিমেরিট বা কিছু দুর্বলতা আছে। দুর্বলতার ক্ষেত্রে আমরা দেখব যে কেন্দ্র সরকার তারা যে শিক্ষানীতি গ্রহণ করে তাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তারা অনেক সময় রাজ্য সরকারকে খুব একটা গুরুত্ব দিতে চায় না, রাজ্য সরকারের কথা তারা খুব একটা শুনতে চায় না। সেই ক্ষেত্রে কি হয়, একটা অন্যরকমের পরিবেশ তৈরি হয়। এটা হচ্ছে কি এর বিপক্ষে, কেননা আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ফেডারেল সিস্টেম, সেখানে কেন্দ্র এবং রাজ্য তারা একত্রিত যদি না হয় মতামতে, তাদেরকে কেন্দ্র অবশ্যই রাজ্যের মতামতকে গুরুত্ব দেবে, কারণ রাজ্য কাছ থেকে সে যে প্রস্তাব হবে সেটাকে সে বাস্তবায়িত করার চেষ্টা করবে, আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। যদি না করে তাহলে সেটা আমাদের এই যৌথ তালিকার খুব একটা গুরুত্ব থাকে না। দেখা যাচ্ছে যে আর্থিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপর চাপিয়ে দিল, তার একটা যে লায়ন শেয়ার যে রাজ্য সরকারকে খরচ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, তার ফলে সেইটা বাস্তবায়িত হলো না। তখন কি হয়, তখন সেই সিদ্ধান্তটা কার্যকরী না হওয়ার জন্য আমাদের অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে। তারপরে যেটা আমাদের যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, আমাদের যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষাকে, কিন্তু দেখা যাচ্ছে যে যদি সেই শিক্ষা নীতিতে কেন্দ্রীয়ভাবে রাজ্যগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে যে যে বৈষম্যহীন সমাজ গড়ার যে মূল কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়িত নাও হতে পারে। এরকমভাবে আমরা দেখব যে কিছু মেরিট এবং কিছু ডিমেরিট এখানে আমাদের আছে। তাহলে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আলোচনায় আসব, সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ এন যে ইগালিটেরিয়ান সোসাইটি বা ক্লাসলেস সোসাইটি। আমরা আমাদের পড়ানোর মধ্যে দিয়ে আমরা যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে আমাদের সমাজে সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নীতি বলতে আমরা কি বুঝিয়েছিলাম, কি বলেছিলাম, যে কোনো বিশেষ ব্যবস্থা আমাদের যে সমাজে জাতি ধর্ম বর্ণভিত্তিক যে সমাজ ব্যবস্থা গঠন করা হয়েছিল প্রথম থেকে, এটা আমাদের সমাজের ক্ষেত্রে একটা দুষ্টু ক্ষত। এই দুষ্টু ক্ষত দূর করার জন্য আমাদের শ্রেণী বৈষম্যহীন বা শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে। এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দিতে হবে। এবার সকল কাছে পৌঁছে দিতে গেলে আমাদের কিছু সংরক্ষণ নীতি বা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিশেষ ব্যবস্থাকে আমরা বলছি সংরক্ষণ নীতি। এবং আমরা এর দ্বিতীয় জায়গাটা যেটা আছে, ডিসকাস দি কনস্টিটিউশনাল প্রভিশন ফর রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আমাদের যে সংবিধান অনুযায়ী যে আমাদের সমাজে যারা আমরা বলেছি যে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষ, যাদেরকে একসময় দলিত বলা হতো, প্রথম দিকে যাদেরকে শূদ্র বলা হতো, সেই মানুষদের তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে কি এসসি অর্থাৎ তপশিলি জাতি, একটা এসটি তপশিলি উপজাতি, আর হচ্ছে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের বা পিছিয়ে পড়া শ্রেণী। এইভাবে আমরা তাদের ভাগ করেছি। এবং দেখা যাচ্ছে যে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে কেন না, আমাদের যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে পিছিয়ে না পড়ে সকলের সাথে একটা সমান জায়গা, অর্থাৎ সাম্য বা ইকুয়ালিটির জায়গায় আনার জন্য আমরা এটা করেছি। আমাদের সংবিধান প্রণেতাগণ এটা করেছেন, এবং এই যে এটা করেছেন, করার ফলে তারা সংবিধান যখন তারা গ্রহণ করেছিল, সংবিধান যখন যারা বাস্তবায়িত করে তখন তারা কিছু নীতির কথা বলে।
তারা কিছু আইনের কথা বলে এবং কিছু ধারা, আমরা খুব বললে যে তারা কিছু ধারা তারা প্রয়োগ করেছিল। সেই ধারা যেরকম ধরো আমরা যদি 15 নং ধারা বলি, সেখানে বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার পাবে। অর্থাৎ এই সম অধিকারটা তারা পাবে, শিক্ষাক্ষেত্রে পাবে, শিক্ষাক্ষেত্রে পেলে তারা কর্মক্ষেত্রে পাবে, এবং কর্মক্ষেত্রে যখন তারা সমান অধিকার পাবে তখন তারা সমাজেও তারা দেখা যাবে যে তাদের অবস্থানটা পূর্বের তুলনায় তাদেরকে পরিবর্তন হয়ে যাবে। আমরা 16 নং ধারা বলতে পারি, সেখানে বলা হয়েছে যে 16(4) ধারা আমরা বলতে পারি, সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ ভিত্তি, জাতি, ধর্ম, বর্ণ বিভেদ না করে তাদেরকে সমতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, আমরা যেটা বললাম যে সংরক্ষণ হচ্ছে যে বিশেষভাবে তাদেরকে সহযোগিতা করা, যারা আমাদের সমাজে পিছিয়ে পড়া তাদের জন্য সংরক্ষণ, অর্থাৎ তাদের জন্য কিছু পদ তাদের জন্য সংরক্ষণ করে রাখতে হবে, যাতে তারা সেই পদে তারা অংশগ্রহণ করতে পারে বা তারা জানি সেই চাকরিটা তারা পেতে পারে। আমরা 17 নং ধারা যেটা আমাদের সংবিধানে আছে, সেখানে বলা হয়েছে যে কোনোভাবেই অস্পৃশ্যতা, অর্থাৎ যে একজন একজনকে স্পর্শ করলে তার জাত যাবে, এই ধরনের কোনো বিষয় কিন্তু থাকবে না। অর্থাৎ অস্পৃশ্যতা বর্জন করতে হবে, অস্পৃশ্যতা সমাজ ব্যবস্থায় থাকবে না। এইভাবে আমরা যদি দেখি যে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে যে সংবিধান অনুযায়ী আমাদের ধারা অনুযায়ী আমাদের SC ST OBC তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংবিধানে ব্যবস্থা করা হয়েছে। আমরা এছাড়া দেখব যে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আমরা এর আগে বলেছি যে যেন আমি যদি প্রথম থেকে শুরু করি, পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, পার্লামেন্ট, এছাড়াও আছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এগুলোও আছে। এই সমস্ত জায়গাতে আমাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে SC ST OBC এদের জন্য পদ সংরক্ষণ করা বা নির্দিষ্ট সিট যেটা আমরা বলি সংরক্ষণ করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে যে যদি এদের প্রতিনিধি থাকে তাহলে দেখা যাবে তাদের কথা ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে আলোচনা হবে, তাদের প্রয়োজনীয় কথা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তারা আলোচনা করতে পারবে, সেজন্য এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাই আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা যে আমাদের যে কনস্টিটিউশনাল প্রভিশন ফর রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাহলে আমরা যখন এটা আলোচনা করব তখন আমরা আমাদের সংবিধান অনুযায়ী সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো আছে যেগুলো আলোচনা করলাম সেই ধারাগুলোর ভিত্তিতে তাদের জন্য কি কি করা হয়েছে সেগুলো আমাদের এখানে আলোচনা করতে হবে। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম এতক্ষণ, এর তোমাদের জন্য যে প্রশ্নগুলো দেওয়া থাকলো সেই প্রশ্নগুলো হলো SC ST OBCদের সংরক্ষণের প্রয়োজনীয়তা, 2 নম্বর হচ্ছে সংবিধান কাকে বলে, 3 নম্বরে SC ST OBC বলতে কি বোঝেন, 4 নম্বর যৌথ তালিকা কাকে বলে, 5 নম্বর সংবিধানের তালিকা কাকে বলে, 6 কোন বছর শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত হয়, 7 সাম্য কথাটির তাৎপর্য কী, 8 সংরক্ষণ বলতে কি বোঝেন, 9 শ্রেণীহীন সমাজ কাকে বলে, 10 যৌথ তালিকার শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করুন। যৌথ তালিকার শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করুন।